শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল প্রস্তুতি ও প্রশ্নের সমাধান পেতে কোর্সটিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। একই সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখো, যাতে কোর্সটিকায় মূল্যায়নের সমাধান প্রকাশ হলেই তোমরা সাথে সাথে পেয়ে যাও। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা আমাকে অনেক অনুরোধ করেছো যে আমি যেন সকল বিষয়ের সমাধানগুলো তোমাদের সামনে উপস্থাপন করি, কিন্তু সমস্যা হচ্ছে যে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে, কারেন্ট একেবারে থাকে না বললেই চলে, যার কারণে আমি চাইলেও তোমাদের জন্য প্রচুর পরিমাণে ভিডিও তৈরি করতে পারছি না। তো যাই হোক, আজকে আমি তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য জীবন ও জীবিকা তৃতীয় অধ্যায় থেকে যে নমুনা প্রশ্নগুলো শেয়ার করেছিলাম পূর্বে, সে প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে লিখবে সেই উত্তর আমি তোমাদেরকে লিখে দেখাবো। তাহলে চলো আমরা এই প্রশ্নের সমাধানগুলো দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় নিয়ে, যার নাম হচ্ছে স্বপ্নগুলো সত্যি করি। তো এই অধ্যায়ে যে প্রশ্নগুলো ছিল সেগুলো ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে সমাধান সহ দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্নটি ছিল যে ভার্চুয়াল রিয়েলিটি কি, সংক্ষেপে আলোচনা করো। তো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি, ভার্চুয়াল রিয়েলিটি, আমি এখানে ইংরেজিতে লিখে দিয়েছি, দেখো, ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর হলো এমন একটি প্রযুক্তি যা ব্যবহারকারীকে একটি মহাজাগতিক বা ভার্চুয়াল পরিবেশে প্রবেশ করানোর সুযোগ সৃষ্টি করে। এটিকে আমরা অপ্রকৃত বাস্তবতা বলেও চিনি। কম্পিউটার সৃষ্ট একটি ত্রিমাত্রিক পরিবেশ যা ব্যবহারকারীকে সম্পূর্ণরূপে আচ্ছন্ন করে ফেলে। তো এই হচ্ছে মূলত ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজি। এরপরে আমি আরও কি লিখেছি, দেখো, এই প্রযুক্তি ব্যবহারকারীকে এমন অনুভূতি দেয় যেন তারা আসলেই সেই ভার্চুয়াল জগতে উপস্থিত। ভিআর হেডসেট, গ্লাভস এবং অন্যান্য সেন্সর ব্যবহার করে ব্যবহারকারীরা ভার্চুয়াল পরিবেশের সাথে যোগাযোগ করতে পারে এবং এতে ঘুরে বেড়াতে পারে। তো শিক্ষার্থীরা, আমরা এখান থেকে 1 নম্বরে এই ভার্চুয়াল রিয়েলিটি কি এবং এই সম্পর্কে কিছু সংক্ষিপ্ত ধারণা পেয়ে গেলাম। আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে, যেখানে জানতে চাওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি, আলোচনা করো। তো আমরা এই প্রশ্নের সমাধান ঠিক এভাবে লিখতে পারি, দেখো আমি কিভাবে লিখলাম। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটি প্রযুক্তি যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যন্ত্র বা অ্যাপ্লিকেশনকে মানুষের বুদ্ধি ও চিন্তা শক্তির আদলে কাজের উপযোগী করে তোলে। অর্থাৎ এটি এমন একটি প্রযুক্তি বা বিজ্ঞান যা যুক্ত সংঘটিত পদক্ষেপের মাধ্যমে মেশিন বা সফটওয়্যারকে স্বয়ংক্রিয়তার সাথে মানুষের মতো চিন্তা করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন ধরনের তথ্য প্রক্রিয়াকরণ, শিক্ষাশাস্ত্র, সমস্যা সমাধান, নিরাপত্তা, বাণিজ্যিক প্রোগ্রামিং, মৌলিক প্রকৃতির সুবিধা, চিকিৎসা, চলাচল পরিচালনা, গেমিং, বিনোদনের আপেক্ষিকতা এবং সাহায্যের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ঠিক এভাবে সংক্ষেপে আলোচনা করতে পারি। এবার আমরা চলো পরবর্তী যে প্রশ্ন সেখানে চলে যাই, যেখানে জানতে চাওয়া হচ্ছে 3 নম্বরে, তোমার জানা কয়েকটি প্রযুক্তি উল্লেখ করো এবং এসব প্রযুক্তি কি কাজে লাগে তা আলোচনা করো। তো শিক্ষার্থীরা, আমরা এখানে যে কোনো প্রযুক্তি সম্পর্কে আলোচনা করতে পারি। তো আমি এ ধরনের কিছু প্রযুক্তির কথা এখানে উল্লেখ করেছি। সেগুলো হচ্ছে প্রথমত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, যেটিকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে থাকি। দ্বিতীয়ত রয়েছে কম্পিউটার, এরপর রয়েছে মোবাইল ফোন। তো এখানে এই 3টি প্রযুক্তি রয়েছে। এর পাশাপাশি দেখো আমি আরও 2টি প্রযুক্তির কথা লিখেছি, যেমন 4 নম্বরে লিখেছি ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর, এরপর 5 নম্বরে লিখেছি 3D প্রিন্টিং। এখন আমি এগুলো শুধু লিখেই নিই, পাশাপাশি এসব প্রযুক্তি কি কাজে লাগে সেগুলো কিন্তু আমি লিখেছি। দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, এটি সম্পর্কে আমি এখানে লিখেছি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মেশিনগুলি স্বয়ংক্রিয়তার সাথে কাজ করতে পারে, যেমন ডেটা অ্যানালাইসিস, প্রেডিকশন, সমস্যা সমাধান ইত্যাদি। তো ঠিক এভাবে তোমরা কোন প্রযুক্তি কি কাজে ব্যবহার করা হয় বা কি কাজে লাগে সেটিও কিন্তু তোমরা সামনে আলোচনা করে দিবে। আমি সবগুলো পড়ে শোনাচ্ছি না, তোমরা এখান থেকে প্রশ্নের উত্তরটি লিখে নিতে পারো। এরপর চলো পরবর্তী প্রশ্নে চলে যাই, যেখানে 4-এ জানতে চাওয়া হয়েছে বিভিন্ন পেশায় ব্যবহৃত প্রযুক্তির প্রয়োজনীয় দক্ষতা এবং মানব কল্যাণে তার ভূমিকা আলোচনা করো। অর্থাৎ আমরা এখানে বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে আলোচনা করব এবং একই সাথে মানব কল্যাণে, অর্থাৎ আমাদের কল্যাণে সেই প্রযুক্তিগুলো কি ভূমিকা রাখছে সেগুলো আমরা উল্লেখ করব। যেমন দেখো, প্রথমে আমি লিখেছি স্বাস্থ্যসেবা। তো স্বাস্থ্যসেবা মানব কল্যাণে কি ভূমিকা পালন করে, দেখো আমি লিখেছি প্রযুক্তি রোগ নির্ণয়, চিকিৎসা এবং রোগীর যত্ন উন্নত করতে সাহায্য করছে। এরপর শিক্ষার ক্ষেত্রে আমি লিখেছি প্রযুক্তি শিক্ষাকে আরও অ্যাক্সেসযোগ্য এবং আকর্ষক করে তুলেছে। এরপর যোগাযোগের ক্ষেত্রে আমি লিখেছি, দেখো, প্রযুক্তি বিশ্বের যে কোনো জায়গায় মানুষের সাথে যোগাযোগ করা সহজ করে তুলেছে। এরপর দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি লিখেছি প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এবং ত্রাণ কার্যক্রমে সহায়তা করে।
এবার পরিবেশের ক্ষেত্রে লিখেছি পরিবেশ পর্যবেক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণে প্রযুক্তি ব্যবহার করা হয়। কৃষির ক্ষেত্রে আমি লিখেছি প্রযুক্তি ফসলের উৎপাদন বাড়াতে এবং কৃষিকাজকে আরও দক্ষ করে তুলতে সাহায্য করে। এরপরে আমি লিখেছি উৎপাদনশীলতা সম্পর্কে, যেখানে আমি এর ভূমিকা লিখেছি প্রযুক্তি কাজের পরিমাণ বাড়িয়েছে এবং আমাদেরকে আরও দক্ষতার সাথে কাজ করতে সাহায্য করছে। তাহলে শিক্ষার্থীরা ঠিক এভাবেই আমরা বিভিন্ন পেশায় যে সকল প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় সেই সম্পর্কে জানতে পারি এবং একই সাথে আমাদের মানব কল্যাণে তার ভূমিকা কী সেই সম্পর্কেও আলোচনা করতে পারি। এরপর চলো পরবর্তী প্রশ্নটি দেখে নিচ্ছি, যেখানে জানতে চাওয়া হয়েছে দেখো কিছু পেশার নাম দেওয়া হবে, এটি খেয়াল রাখবে, কিছু পেশার নাম দেওয়া হবে, তালিকা থেকে যে কোনো একটি পেশা বেছে নাও এবং উক্ত পেশায় প্রয়োজনীয় দক্ষতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করো। তো শিক্ষার্থীরা এখানে কিছু পেশার নাম দেওয়া হবে বলতে কি বোঝানো হয়েছে, তোমাদেরকে একটি তালিকা দেওয়া হবে, যে তালিকায় বিভিন্ন পেশার নাম দেওয়া হবে, সেই পেশাগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে এমন পেশাই হয়ে থাকবে। তো এই যে পেশাগুলোর নাম দেওয়া হবে তোমাকে, আমি কিন্তু পেশাগুলোর নামের কথা এখানে উল্লেখ করিনি, তোমরা বিভিন্ন পেশা সম্পর্কে ধারণা নিয়ে যাবে। তো এ ধরনের বিভিন্ন পেশা সম্পর্কে তোমাকে একটি লিস্ট দেওয়া হবে এবং তোমাকে বলা হবে যে এই পেশা থেকে যে কোনো একটি পেশা তুমি নিজের জন্য বেছে নাও এবং ওই পেশায় তুমি যদি অংশগ্রহণ করতে চাও বা যে কেউ অংশগ্রহণ করুক সেক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা কী হবে এবং তার ভবিষ্যৎ সম্ভাবনা কী হবে সেটি তোমাকে আলোচনা করতে হবে। তো দেখো উদাহরণস্বরূপ আমি এখানে ডিজিটাল মার্কেটার এই পেশা নিয়ে আলোচনা করেছি। আমি কিভাবে আলোচনা করেছি দেখো, প্রথমে আমি ভূমিকা দিয়েছি যে ডিজিটাল মার্কেটার হলেন এমন পেশাদার যারা ব্যবসা প্রতিষ্ঠানকে অনলাইনে তাদের পণ্য ও সেবা বাজারজাত করতে সহায়তা করেন। তারা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, ইমেইল ইত্যাদি ব্যবহার করে তাদের লক্ষ্য অর্জন করেন। তো প্রথমে আমরা ভূমিকা দেব, অর্থাৎ যে পেশাটি আমরা বেছে নেব সেটি সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা আমরা দেব। এরপরে সেই পেশায় যদি কেউ অংশগ্রহণ করতে চায় তাহলে তার মধ্যে কোন কোন দক্ষতাগুলো থাকতে হবে সেগুলো আমরা আবার এখানে সুন্দরভাবে উল্লেখ করব। যেমন একজন ডিজিটাল মার্কেটার হতে হলে তাকে যে সকল দক্ষতাগুলো অর্জন করতে হতে পারে সেগুলো হচ্ছে প্রথমত ডিজিটাল মার্কেটিং ধারণা ও কৌশল সম্পর্কে ভালো বোঝাপড়া, দ্বিতীয়ত ডেটা বিশ্লেষণ ও রিপোর্টিং দক্ষতা, এরপর রয়েছে সৃজনশীলতা ও লেখার দক্ষতা, এরপরে আছে যোগাযোগ ও বক্তৃতা দক্ষতা, প্রযুক্তিগত দক্ষতা এবং সমস্যা সমাধানের দক্ষতা। এই সকল দক্ষতাগুলো তার মধ্যে থাকতে হবে। এখন এখানে আমি উল্লেখ করেছি ডিজিটাল মার্কেটারের যে সকল দক্ষতাগুলো থাকতে হবে, তোমার ক্ষেত্রে কিন্তু ভিন্ন হতে পারে, কারণ তুমি যদি অন্য কোনো পেশা এখানে বেছে নাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেই পেশায় প্রয়োজনীয় যে সকল দক্ষতাগুলো রয়েছে সেই দক্ষতাগুলো তোমাদেরকে উপস্থাপন করতে হবে। দেখো এখানেই শেষ না, এরপরে আমাদেরকে লিখতে হবে ভবিষ্যৎ সম্ভাবনা, অর্থাৎ এই পেশায় যখন কোনো ব্যক্তি অংশগ্রহণ করবে তাহলে তার ভবিষ্যৎ সম্ভাবনা কি হতে পারে। দেখো আমি এখানে তিনটি সম্ভাবনার কথা উল্লেখ করেছি, যেগুলো হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, গ্রাহকের আচরণ পরিবর্তিত হচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে। তোমরা এ ধরনের সম্ভাবনা লিখবে এবং তার সম্পর্কে সামনে কিছুটা আলোচনা করবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা ঠিক এভাবে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো। এখানে আপাত দৃষ্টিতে দেখলে মনে হতে পারে যে প্রশ্নগুলোর উত্তর বেশ বড়, কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা এখন ক্লাস 8-এ উঠেছ, অর্থাৎ তোমরা এখন আর ছোট ছোট প্রশ্ন লিখবে সেই অবস্থানে কিন্তু নেই। তোমরা যেহেতু বড় ক্লাসে উঠেছ এবং সামনে আস্তে আস্তে যত বড় ক্লাসে উঠবে তোমাদের লেখার পরিমাণও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। সুতরাং বড় প্রশ্ন দেখলে ভয় পাওয়া যাবে না একদমই। তোমরা যদি বুঝে পড়তে পারো তাহলে কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই লিখতে পারবে। আমরা চলো পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি, যেখানে 6 জানতে চাওয়া হয়েছে কয়েকটি কাল্পনিক পেশার নাম লেখো, উক্ত পেশায় কি কি দক্ষতার প্রয়োজন তা আলোচনা করো। তো আমরা এখানে কিছু কাল্পনিক পেশার নামের কথা উল্লেখ করব এবং সেই পেশায় কি কি দক্ষতার প্রয়োজন হতে পারে সেগুলো আমরা লিখব। তো আমি কোন কোন পেশাগুলোর কথা উল্লেখ করেছি দেখো, প্রথমত মহাকাশ পর্যটন গাইড, এরপরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষক, এরপরে আরও লিখেছি কি দেখো সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, এরপরও লিখেছি ব্যক্তিগত জিনোম। তো এই যে আমি কাল্পনিক পেশাগুলোর নামের কথা উল্লেখ করেছি, শুধু নাম উল্লেখ করলেই হবে না, সেগুলো সম্পর্কে কিন্তু আবার দক্ষতা আলোচনা করতে হবে। অর্থাৎ এই পেশায় যদি কেউ অংশগ্রহণ করতে চায় তাহলে তাকে কোন কোন দক্ষতাগুলো অর্জন করতে হবে। যেমন দেখো একজন ব্যক্তি যদি মহাকাশ পর্যটন গাইড হতে চায় তাহলে তাকে কোন দক্ষতাগুলো অর্জন করতে হবে। দেখো আমি লিখেছি মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জ্ঞান, যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা, বিভিন্ন ভাষা জানা, প্রাথমিক চিকিৎসা জ্ঞান, মানসিকভাবে শক্তিশালী এবং চাপ সহ্য করার ক্ষমতা। এই সকল দক্ষতাগুলো তাকে অর্জন করতে হবে। এরপরে দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষক, সেক্ষেত্রে তার কি দক্ষতার প্রয়োজন পড়বে। দেখো
কম্পিউটার বিজ্ঞান ও মেশিন লার্নিং দক্ষতা, এআই অ্যালগোরিদম ও প্রযুক্তি সম্পর্কে জ্ঞান, যোগাযোগ ও শিক্ষাদান দক্ষতা, সমস্যার সমাধানের দক্ষতা, গবেষণা ও বিশ্লেষণ দক্ষতা, এই সকল দক্ষতাগুলো তাকে অর্জন করতে হবে। ঠিক একইভাবে একজন ব্যক্তি যদি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে চায় বা ব্যক্তিগত জিনোম বিশ্লেষক হতে চায়, তাহলে তাকে কোন দক্ষতাগুলো অর্জন করতে হবে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। তোমরা ঠিক এভাবে এই লেখাগুলো উপস্থাপন করবে। আমাদের 7 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের পেশাগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। শিক্ষার্থীরা, তোমরা এখানে বেশ কিছু আধুনিক পেশা সম্পর্কে জানতে পারছো, যে পেশাগুলো সাধারণত তথ্য প্রযুক্তি ব্যবহার করার মধ্য দিয়ে সংঘটিত হয়ে থাকে। যেমন ক নম্বর লেখা রয়েছে ডেটা বিশ্লেষক, এরপর রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, বায়োটেক গবেষক, রোবট মনিটরিং প্রফেশনাল। তো এই যে পেশাগুলো রয়েছে, এই প্রযুক্তিভিত্তিক পেশাগুলো সম্পর্কে তোমরা সংক্ষেপে আলোচনা করবে। অর্থাৎ এই পেশাগুলো কি, এই পেশাগুলোতে অংশগ্রহণ করলে একজন ব্যক্তিকে কোন কোন দায়িত্বগুলো পালন করতে হয়, পাশাপাশি তাকে কোন কোন দক্ষতাগুলো অর্জন করতে হবে, এই বিষয়গুলো নিয়ে তোমরা আলোচনা করবে। এই পেশাগুলোর তালিকা কিন্তু আমি তোমাদের মূল বই থেকে নিয়েছি, সেখান থেকে তোমরা এই সম্পর্কে জানতে পারবে। তারপরেও আমি তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি যে কিভাবে তোমরা এই পেশাগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে পারো। শিক্ষার্থীরা দেখো, 7 নম্বর প্রশ্নের উত্তরটি আমি ঠিক এভাবে লিখেছি। দেখো, প্রথমে ছিল ডেটা বিশ্লেষক, এরপর রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী, এরপর রয়েছে 3 নম্বর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। আমি কিন্তু সামনে বিস্তারিত লিখে দিয়েছি যে কিভাবে এই পেশায় অংশগ্রহণ করা যায়, এখানে প্রয়োজনীয় দক্ষতাগুলো কি কি, এগুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। আমি আর একটু নিচে যাচ্ছি, তাহলে বাকিগুলো তোমরা দেখতে পাবে। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, বায়োটেক গবেষক, এরপর রয়েছে রোবট মনিটরিং প্রফেশনাল, এরপর 6 নম্বর আমি লিখেছি নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ, ওয়্যারলেস প্রযুক্তি বিশেষজ্ঞ, আরও আছে দেখো স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তিবিদ। এরপরে আরও রয়েছে দেখো 9 নম্বরে সাইবার সিকিউরিটি বিশ্লেষক, 10 রয়েছে অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার, এরপর 11তে রয়েছে ডিজিটাল মার্কেটার, আরও আছে দেখো 12 নম্বরে 3D প্রিন্টিং ডিজাইনার। তো প্রত্যেকটি পেশায় কোন কোন দক্ষতাগুলোর প্রয়োজন রয়েছে সেই সম্পর্কে আমি কিন্তু বেসিক আলোচনা এখানে করেছি। তোমরা এগুলো লিখে নিতে পারো এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। শিক্ষার্থীরা, এরপরে চলো আমরা শেষ প্রশ্নটি নিয়ে আলোচনা করি, যেখানে জানতে চাওয়া হয়েছে স্মার্ট সেচ সিস্টেম কি, এটি কিভাবে কাজ করে। শিক্ষার্থীরা খেয়াল করো, স্মার্ট সেচ সিস্টেম অর্থাৎ স্মার্ট ইরিগেশন, আমরা ধান খেতে যে সেচ দিয়ে থাকি সেটি আমরা সনাতনী পদ্ধতিতে দিয়ে থাকি, কিন্তু এটি স্মার্টলি বা টেকনোলজি ইউজ করার মধ্য দিয়েও কিন্তু করা যায়, যেটিকে স্মার্ট ইরিগেশন বা স্মার্ট সেচ সিস্টেম বলা হয়ে থাকে। তো এই সম্পর্কে আমরা আলোচনা করব এবং এটি কিভাবে কাজ করে তাও আমরা উপস্থাপন করব। দেখো, আমি লিখলাম যে স্মার্ট সেচ সিস্টেম হলো এমন একটি প্রযুক্তি যা পানি সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবহার করতে সহায়তা করে এবং এর কাজের পরিস্থিতির উপর ভিত্তি করে প্রযুক্তিগত পরিমাপ এবং নিয়ন্ত্রণ সরবরাহ করে। এটি আমাদের জীবনে পানি সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে উল্লেখযোগ্য। তো এই হচ্ছে স্মার্ট সেচ সিস্টেম সম্পর্কে প্রাথমিক কিছু ভূমিকা। এরপরে আমরা দেখব যে এটি কিভাবে কাজ করে। তো এটি কিভাবে কাজ করে তা মূলত আমি 2টি স্টেপের মধ্য দিয়ে লিখেছি। প্রথমত সেন্সর এবং ডেটা সংগ্রহ করে এবং তারপরে প্রক্রিয়াকরণ এবং নির্ধারণ করে। এর মাধ্যমে কিন্তু এই প্রযুক্তিটি কাজ করে। তো এটি সম্পর্কে বিস্তারিত তোমরা এখান থেকে জেনে যাবে, তোমরা খুব ভালোভাবে এটি অনুশীলন করবে। তো শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করলাম তোমাদের 8ম শ্রেণীর অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য জীবন ও জীবিকা থেকে 3য় অধ্যায়ের এমন কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে আসতে পারে। একই সাথে সেই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে লিখবে তাও আমি তোমাদেরকে লিখে দেখিয়েছি। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অন্য কোনো একটি সাবজেক্ট সম্পর্কে আলোচনা করব। সেই সাবজেক্টে যে সকল প্রশ্নগুলো আসবে তার উত্তর আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।